রক্তসিক্ত নিষিদ্ধ অনুভূতি। লেখনীতে তাজনিন তাইয়্যেবা। পর্ব ১। বল, আই লাভ ইউ বল। না বললে এখান থেকে এক পাও নড়তে দিব না। ছেলেটির কলার চেপে ধরে মিষ্টি এক প্রকার থেট দিচ্ছে। তার পেছনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে লিজা, মিম আর সুস্মি। ছিপছিপে চিকনা পাতলা গড়নের ছেলেটি ঘেমে নিয়ে একাকার। কতক্ষণ ধরে এই বেয়াদব মেয়েগুলো তাকে জ্বালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে এক প্রকার জোর করে গাছ থেকে আম পাড়িয়ে আনলো, আর এখন বলছে আই লাভ ইউ বলতে। এ কেমন মেয়ে ভাই? গুন্ডামি করছে একটা হাবা ভোলা ছেলে পেয়ে। কথাগুলো মনে মনে আওড়াতে থাকে ছেলেটি। ভয়ে ভয়ে বারবার চোখের উপর থাকা চশমা হাত দিয়ে ঠেলছে। হুদাই কেন চশমা ঠেলছিস? আই লাভ ইউ বল তাড়াতাড়ি। মিষ্টি হাত এখনো ছেলেটির কপালের উপর। অবশেষে ছেলেটি তাদের পাল্লায় পড়ে কণ্ঠালির মিলন ঘটালো, উচ্চারণ করলো আই লাভ ইউ। লিজা, মিম, সুস্মি ও করে চিল্লিয়ে হাততালি দিল। মিষ্টি ছেলেটির হাত থেকে আম নিয়ে মাঠের দিকে দৌড় লাগালো। তখনই ছেলেটি এখনো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ মিষ্টি দৌড় থামিয়ে পেছন দিকে তাকায়, চিল্লিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে, এই ছেলে নাম কি তোর? ছেলেটি অস্ফুট স্বরে উত্তর দিল, আলভি। এই ছেলে তোতলাচ্ছিস কেন? ঠিক মতো কথা বলতে পারিস না? হাবাগোবা কথাকার বলে মিষ্টি উচ্চস্বরে হাসল। আলভি নীরবে ক্লাসরুমে ঢুকতে নিল। মিষ্টি পেছন থেকে আবার ডেকে বসল, এই হাবাগোবা শোন। আলভি ঘুরে তাকালো, চোখের চশমাটা আবার ঠেলে দিতে দিতে বলল, আবার কি? সরি। হ্যাঁ, তৈরি থাকিস এখন থেকে। প্রতিদিন তোকে জ্বালাবো আর সরি বলবো। মুচকি হেসে মিষ্টি আবার ছুট লাগালো। একটু আগের ঘটনা। এই দেখ, আমাকে একটি ছেলে আম দিয়েছে। মারিয়া তার 4 বান্ধবীর সামনে চকচকে টাটকা একটা আম নেড়েচেড়ে খিলখিল করে হাসছে। মিষ্টি ঠোঁট উল্টালো, তোকে কোন ছেলে কেন আম দিল? আরে আমাদের সিনিয়র ক্লাসের ভাইয়াকে গিয়ে বললাম আই লাভ ইউ। উনিও খুশি হয়ে আমাকে আম দিয়ে দিল। মারিয়া তখনও হাসছে। মিষ্টি, মিম, লিজা, সুস্মি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আমটির দিকে। ভাগ কর, সবাই মিলে খাবো। মিষ্টি খুশিতে গদগদ হয়ে বলল, দূরে গিয়ে মর। আমার আই লাভ ইউর আম তোদের কেন খাওয়াবো? মুখ ভাঙালো মারিয়া। এক ছুটে ক্লাস থেকে বের হয়ে গেল। মারিয়ার কথার মিষ্টি তেতে গেল। মিম, লিজা আর সুস্মির দিকে তাকালো, দেখলিও কেমন করলো। ওরে দেখিয়ে আমিও আই লাভ ইউ আম খাবো। ওরে একটা ছেলে দিয়েছে, তোকে কে দিবে শুনি? জরুরি কণ্ঠে জিজ্ঞেস করলো মিম। তোরা শুধু দেখ আমি কি করি। বলেই মিষ্টি হন হন করে ক্লাস থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য, ক্লাস থেকে বেরিয়ে যেই ছেলেটাকে আগে পাবে তার কাছ থেকেই আই লাভ ইউর আম খাবে। মূলত মারিয়ার উপর জেদ করেই মিষ্টি আলভিকে নাস্তানাবুদ করে ছেড়েছে। মিষ্টি, মারিয়া, মিম, লিজা, সুস্মি এই 5 জন গলায় গলায় বন্ধু। স্কুলে থাকার সময়টা তারা 5 জন খুব উপভোগ করে। তারা বর্তমানে
অষ্টম শ্রেণীতে পড়ছে। বয়স 14 কি 15-র ঘরে। ক্লাসে প্রায় 100-এর মতো শিক্ষার্থীর মধ্যে তারা 5 জন টপ এবং খুবই মেধাবী, তবে বদমাশ আর উড়নচণ্ডীও বটে। নবাবপুরের ছোট্ট মাধ্যমিক স্কুলটিতেই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের খুনসুটি সীমাবদ্ধ। এত শিক্ষার্থীর মধ্যে আলভি ফার্স্ট বেঞ্চের টপ স্টুডেন্টদের ঠিকই চিনত, কিন্তু 5 বান্ধবীর কেউই জানতো না আলভি নামের চিকনা পাতলা হাওয়াগোবা ছেলেটা তাদেরই ক্লাসমেট। আলভি মেয়েদেরকে ভয় পায়, বরাবরই ভয় পায়। ক্লাসে এসে লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে থাকে, ছুটি হলে বাড়ি যায়। এমন সাদাসিধা ছেলেটার পেছনে পড়ে গেল দস্যি 5 বান্ধবী। 5 বান্ধবী হা করে উপরের দিকে তাকিয়ে আছে, একটু পর পর একে অপরের দিকে তাকাচ্ছে। কিভাবে পারবো চালতাগুলো, সুস্মি বলে উঠল। মিষ্টি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। যে করেই হোক পারতে হবে, আমাকে চালতাগুলো ডাকছে। আজ যদি ওদেরকে মুখে দিতে না পারি তবে কোনো কিছুই খাইতে পারবো না। মিষ্টি এদিক ওদিক তাকালো। স্কুল ছুটির সময় তখন সবাই স্কুল ব্যাগ কাঁধে নিয়ে যার যার বাড়ি যাচ্ছে। ওই দেখ সেই হাবাগোবাটা, লিজা প্রফুল্ল কণ্ঠে বলে উঠল। লিজার দৃষ্টি অনুসরণ করে মিষ্টি আলভির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিল। দৌড়ে গিয়ে আলভির হাত চেপে ধরল। মিষ্টি হয়তো টের পাচ্ছে না, তবে মিষ্টির স্পর্শে আলভি কেঁপে কেঁপে উঠল, তবে মুখটা চুপসে গিয়ে লঘু গলায় বলল, হাতটা ছাইড়া দে বোন, আমার আব্বাই দেখলে পল্লাটা ফালাই দিবে। আলভির কথায় মিষ্টি শব্দ করে হাসল। চিকন ফর্সা মেয়েটি আহামরি সুন্দর নয়, তবে হাসলে বেশ লাগে আলভির কাছে। মিষ্টি হাসি থামিয়ে দিয়ে লেভানো ভঙ্গিতে বলল, ওরে আমার আদরের ঘরের দুলালি ভাই, আমাদের একটা ছোট্ট কাজ করে উদ্ধার করে দিয়ে যান। আলভি মনে মনে বিরক্ত হলো, তবে প্রকাশ করলো না। চোখের চশমাটা হাত দিয়ে ঠেলে জিজ্ঞেস করলো, কি কাজ? ওই দেখ ওই চালতাগুলো পেরে দে একটু হাত দিয়ে। উপরের দিকে দেখালো মিষ্টি। আলভি উপরের দিকে হা হয়ে তাকিয়ে আতঙ্কিত হয়ে বলল, বাপরে, এত বড় গাছে আমি উঠতে পারবো না, বলেই চলে যেতে নিল। মিষ্টি খপ করে আলভিকে ধরে ফেলল, চোখ গরম করে বলল, পেরে দে বলছি, নইলে কামড়ে দিব। আলভি বিড়বিড় করে বলল, কুত্তা বংশধর, কি কিছু বললি? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আলভি দাঁতে দাঁত চেপে বলল, ছাড় দিচ্ছি। আলভি দোয়া দরুদ পড়ে আল্লাহ আল্লাহ করে গাছে উঠল, কিন্তু গাছ থেকে নামার সময় হঠাৎ করেই প্যাস প্যাস শব্দ হয়। আলভি দ্রুত তার পেছনে হাত রেখে পাছের খালে ঝাঁপ মারে। গাছের ডালের সাথে লেগে প্যান্ট ছিঁড়ে গিয়েছে। কেউ দেখেনি, ইজ্জতের ফালুদা হয়ে যেত। উপরে দাঁড়িয়ে 5 বান্ধবী হাসির ঠেলায় একে অপরের ওপর গড়াগড়ি খাচ্ছে। খাটের ওপর হেলান দিয়ে বসে মাথায় হাত দিয়ে ঠোঁট প্রশস্ত করে হাসলো মিষ্টি, অথচ চোখ বলছে অন্য কথা। নয়নজোড়া ভরে গিয়েছে অথই জলে। কি করে হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? আশেপাশের খবর শুনেছিস কিছু? এক প্রকার হাঁপাতে হাঁপাতে কথাটা বলল সুমা। তেমন কিছু না, আগে বল কি খবরের কথা বলছিস? চোখের জল বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছতে মুছতে বলে মিষ্টি। আরে মেয়র আবুল
কাদেরের একমাত্র ছেলেকে নাকি 3-4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই বলাবলি করছে জলজান্ত ছেলেটাকে কেউ গায়েব করে দিয়েছে। সুমার কথা শুনে মিষ্টির মুখটা চুপসে গেল, কপালে পড়ল চিন্তার সূক্ষ্ম ভাঁজ। সুমা যেতে নিয়েও আবার ফিরে তাকালো মিষ্টির উদ্দেশ্যে, বলল, শোন, আজ কিন্তু ভার্সিটিতে তাড়াতাড়ি যেতে হবে, দ্রুত রেডি হয়ে নে। কেন, আজকে? ওমা, তুই জানিস না, আজকে সিনিয়রদের র্যাগ ডে। সেখানে আজ বিখ্যাত সিঙ্গার আলভি ওয়াহিদকে ইনভাইট করা হয়েছে। কতদিনের স্বপ্ন জানিস ওই মানুষটাকে কাছ থেকে দেখার, আর সেই সুযোগ পাবো? আমার তো আর তর সইছে না। তুই ঝটপট রেডি হয়ে নে তো। কথাগুলো বলতে বলতে সোমা বেরিয়ে গেল। মিষ্টি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আলভি ওয়াহিদ। ঠোঁটে ধরা দিল তাচ্ছিল্যের হাসি। ক্লাসের মধ্যে বেটে সেটে অদ্ভুত দেখতে অসুন্দর ছেলেটাই ছিল আলভি। নিখুঁতভাবে আলভির চোখের দিকে তাকালে যে কেউ ঘৃণায় চোখ ফিরিয়ে নিত। কেমন জানি কাল সেটে দাগ ছিল তার মধ্যে। পাপড়িগুলো সবসময় ভেজা থাকতো। হয়তো আলভি বুঝতে পারত তাকে অদ্ভুত দেখায়, তাই সেকেলে ফ্রেমে বাঁধা চশমাটি সারাক্ষণ চোখে পড়ে থাকতো। ক্লাসের সহপাঠী বন্ধু যেভাবে পারত তাকে হেনস্থা করত। স্কুলের টুর্নামেন্ট হোক আর যাই হোক, কখনো তাকে অংশ নিত না কেউই। বাচ্চা বাচ্চা ছেলেটা ছিল সবার অপছন্দের। মিষ্টিরা সবাই মিলে একজোট হয়েছে বউচি খেলবে। খেলাটার নিয়ম ঠিক এমন, বউ ঘরে থাকবে, বিপরীত দল তাকে পাহারা দিয়ে বউয়ের দল দম নিয়ে সবাইকে দৌড়াবে। এই ফাঁকে বউ পালিয়ে আসতে পারলেই গেম। যেহেতু তারা মাত্র 5 জন, দল সমান সমান করার জন্য আরেকজন দরকার। এদিক সেদিক তাকিয়ে দেখতে পেল আলভি আটসাট হয়ে বেঞ্চের ওপর বসে আছে। এই হাবাগোবা খেলবি? চিল্লিয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আলভি ঠোঁট এলিয়ে হাসল, দাঁড়া, আসছি। নবাবপুর উচ্চ বিদ্যালয়টি তেমন উন্নত নয়। চারিদিকে নিরাপত্তার জন্য কোনো বাউন্ডারি নেই। বাহিরের যে কেউ স্কুলে ঢুকে যেতে পারে, আর স্কুলের শিক্ষার্থীরাও অনায়াসে স্কুল পালাতে পারে। স্কুলের চারিদিকে মানুষের বাড়িঘর। উঁচু 2 তলা ভবনের সামনেই মাঠ, মাঠে করা রোদ্দুর। এই রোদের মাঝেই পুরো মাঠ টিফিন টাইম পেয়ে ছাত্রছাত্রীদের খেলাঘর তৈরি হয়েছে। মাঠের পাশেই খোলামেলা একটা বাগান আছে। বাগানের পাশেই একটা গর্ত করে পাশের বাড়ির বাসিন্দারা ময়লা আবর্জনা ফেলে। মিষ্টিরা আজ সেই বাগানেই বউচি খেলবে, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো বউ নিয়ে। অনেক ভেবে মিষ্টি বাঁকা চোখে আলভির দিকে তাকালো। মাফ কর বোন, আমারে বউ হইতে কইস না প্লিজ। তোকেই বউ হইতে হবে, কিছু করার নেই। দেখ, আমি পোলা মানুষ হইয়া বউ হমু কেমনে? পোলাপান দেখলে হাসবো। আমি যখন বলছি তুই বউ হবি মানে তুই হবি। আমি জামাই হইয়া তোরেছি দিয়া উদ্ধার কইরা নিয়া আসমো। মিষ্টি আলভির হাত ধরে টেনে নিয়ে বউয়ের ঘরে দাঁড় করিয়ে দিল। আলভির মধ্যে ছেলের মতো দাঁড়িয়ে রইল। প্রথম ছি দিল সুস্মি, তারপর মিষ্টি। একে একে 3জনেই 6টি ছি শেষ করে ফেলেছে। বাকি আছে আর একটি, 7 ছি।
যদি বউ পালাতে না পারে তাহলে আউট। আলভি কোনোভাবেই পালাতে পারল না। মিষ্টির দাঁতে দাঁত চেপে বলল, হাবাগোবার বাচ্চা, এইবার যদি পালাতে না পারিস এই ময়লা নিয়া ফালামো। মিষ্টি বড় নিঃশ্বাস ছেড়ে আবারও ছি দেওয়া শুরু করলো। আলভিও প্রস্তুতি নিল, মিষ্টি ছি দেওয়ার সাথে সাথেই পালাবে। মিষ্টি আর বউ মানে আলভির মাঝখানে পাহারায় দাঁড়িয়ে আছে মারিয়া, মিম আর লিজা। মিষ্টি দৌড়ে ওদের ছুটে গেল। আলভিও চোট লাগালো মাঝখান থেকে। তিনজন সরে গেল। মিষ্টি আর আলভি দুজনের সাথে ধাক্কা খেয়ে গড়াগড়ি করে ময়লার গর্তে গিয়ে পড়ল। মিষ্টি রেগে আগুন হয়ে গিয়েছে। হাবাগোবার বাচ্চা, আমি তোকে ময়লায় ফেলবো বলছি, তাই বলে তুই আমাকে নিয়ে পড়বি? আলভি উঠেই জুতা হাতে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকিয়ে বলল, মাফ কইরা দে বইন। আলভির পেছনে ধাওয়া করে দৌড়াতে দৌড়াতে মিষ্টি দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের বোন হাবাগোবার বাচ্চা? তোকে ধরতে পারলে আজকা জিন্দা খাইয়া ফেলুমু। বর্তমান কিছুটা স্বপ্ন আর কিছুটা সত্যি, ফাঁকি তো নেই কোথাও, একরত্নি। তুমি আছো, আমি আছি, ছুঁয়ে ছুঁয়ে কানামাছি। কিছু রোদ, কিছু মেঘ, কিছু কুয়াশায় এই জীবন ভরে যাবে ভালোবাসায়। গাছ হয়ে উঠে যেন সবুজ পাতায়, কিছু কিছু জলছাপ বালুকা বেলায়, ভরহীন উড়ে উড়ে ফড়িং ডানায়। এই জীবন ভরে যাবে ভালোবাসায়। এই টুপটাপ বৃষ্টিতে খেয়ালি দুটি মন, উফ, হৃদয়ের রং মিলে হলো রিংটোন। কিছু কথা ভেজা ঠোঁটে আর কিছু ইশারায়, এই জীবন ভরে যাবে ভালোবাসায়। আলভি ওয়াহিদের গানের তালে পুরনো কিছু স্মৃতি ভেসে উঠল ভেজা চোখের পাতায়। ভার্সিটির মাঠের এক কোণে দাঁড়িয়ে ঝাপসা চোখে তাকিয়ে আছে মিষ্টি, যার জন্য সূচনা সুন্দর হলো তাকেই ভুলে গেলে আলভি ওয়াহিদ। মনে মনে আওড়ালো মিষ্টি, অনেক অনেক ধন্যবাদ বিখ্যাত সঙ্গীত শিল্পী আলভি ওয়াহিদকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় উপহার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য মঞ্চে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের ছাত্রী মিস মাহিদা রহমানকে। মিষ্টি আঁতকে উঠল। সিনিয়র ভাই কেন তার নাম অ্যানাউন্স করলো? মাহিদার নাম বলতেই সবাই ঘাড় ঘুরিয়ে হাততালি দিতে দিতে চিয়ারস করতে লাগলো। মাহিদা, মাহিদা, মাহিদা। সুমা উত্তেজনায় মিষ্টির হাত চেপে ধরল। তোর কি ভাগ্য রে বিখ্যাত আলভি ওয়াহিদের এত কাছে যেতে পারবি? কাছাকাছি, এক সময় এই মানুষটার বুকের খুব কাছাকাছি ছিলাম। মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল সুমা। মিষ্টিকে ঠেলে উঠিয়ে দিল। মিষ্টি ধীরে ধীরে হেঁটে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। যত এগোচ্ছে ততই বুকের ধুকপুকানি বেড়েই চলছে। পা টিপে টিপে মঞ্চে গিয়ে দাঁড়ালো রুহুল আমিন। মিষ্টির হাতে ফুলের মালা এগিয়ে দিল। আলভি এগিয়ে এলো কয়েক কদম। মিষ্টির কষ্টটা হঠাৎ করেই হু হু করে বেড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে ইচ্ছে করলো। নিজের ইচ্ছেটাকে খুব কষ্টে মনের মধ্যে দমিয়ে রাখলো। কষ্টে দম বন্ধ হয়ে আসার উপক্রম। দৃষ্টি
নিচে রেখেই মিষ্টি মাইকের সামনে গিয়ে দাঁড়ালো। শুকনো কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমি আলভি ওয়াহিদকে সংবর্ধনা জানাতে ব্যর্থ। আমি ওনার গলায় ফুলের মালা পরিয়ে দিতে পারছি না, সরি। বলেই মিষ্টি মঞ্চ থেকে নেমে যেতে নিল। আলভির প্রশস্ত ঠোঁটের হাসি মিলিয়ে গেল। একটা দু আঙুলের মেয়ের ঠান্ডা কথার অপমান আলভি মেনে নিতে পারল না। নিজের রাগ সংবরণ করতে না পেরে ধমকে উঠল, এই মেয়ে দাঁড়াও, তোমার সাহস কি করে হয় আলভি ওয়াহিদকে অ্যাভয়েড করার? মিষ্টি পিছু ফিরল না। এখানে সাহসের কিছু নেই। তুমি জানো আমাকে একটু দেখার জন্য কত মেয়ে তৃষ্ণার্ত চোখে টিভির দিকে তাকিয়ে থাকে, আর তুমি এত বড় সুযোগ পেয়ে আমাকে অ্যাভয়েড করছো। এর ফল ভালো হবে না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন, ধরে নাও তাই। মিষ্টি আর কথা বাড়ল না। মুচকি হেসে প্রস্থান করতে করতে বিড়বিড় করলো, অহংকার পতনের মূল। খাটের ওপর চুল খামচে ধরে মাথা নুইয়ে বসে আছে আলভি। কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারছে না। আরে ভাই, রাগটা সাইডে রাখ, তুই তো রাগের মাথায় খেয়ালই করিসনি মেয়েটা দেখতে কিন্তু হেব্বি জোশ ছিল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে কথাটি বলতে বলতে আলভির পাশে গিয়ে বসলো তানজিল। সম্পর্কে দুজন কাজিন হয়। তানজিলের কথা শুনে আলভি শয়তানি হাসি দিল। মেয়েটাকে লাগবে তোর। তানজিল খুশিতে গদগদ হয়ে বলল, কত মেয়ের কাছেই তো গেলাম, কিন্তু ওয়ের মেয়ের মতো রূপ আর কোথায় দেখিনি। রূপ না তো ভাই, যেন আগুন। তানজিলের কণ্ঠে লোভ স্পষ্ট। ওই মেয়েটাকেই তোর একদিনের বিছানার সঙ্গী করে দিব। প্রায় 10 মিনিটের বেশি সময় ধরে গাড়িতে বসে আছে আলভি। খানিক পর পর হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। বিরক্তিতে কণ্ঠনালী থেকে চ-সূচক শব্দ বের হচ্ছে। গাড়ির ড্রাইভার হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, স্যার, সামনে অনেক বড় ঝামেলা হয়েছে, এগোনো যাবে না কিছুতেই। আলভি কপট মেজাজ দেখিয়ে গাড়ি থেকে নেমে গেল। পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে পড়ে নিল। ঝামেলার উৎস ধরে সামনে এগিয়ে গিয়ে চরম আশ্চর্য হলো, দুটো মেয়ে একটা ছেলেকে বেধড়ক মারছে। মূলত সেই কারণেই রাস্তায় বড়সড় একটা জ্যাম লেগে গিয়েছে। শুধু ছেলেটা চুপচাপ মার খাচ্ছে তেমন কিছুই নয়, ছেলেটারও সমানে একটা মেয়েকে থাপ্পড় দিচ্ছে বা কখনো খামচে ধরছে ছেলেটির চুল। আলভি বিরক্ত হয়ে আরো 2 পা এগিয়ে গিয়ে ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দেয়। তানজিল হাঁপাতে হাঁপাতে বলে, মার তেজ কত? আরেকটা মার আলভি। এতক্ষণ ধরে তানজিলই বেধড়ক মার খাচ্ছিল। মিষ্টি হঠাৎ থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে যায়। রাগে জেদে গদগদ করতে করতে দাঁতে দাঁত চেপে উল্টো আরেকটি থাপ্পড় বসিয়ে দেয় আলভির গালে। আলভি তো রীতিমতো অবাক। এই এক আঙ্গুলের পুচকে মেয়ে কিনা আলভি ওয়াহিদের গায়ে হাত তুলেছে। রাগে আলভির ফর্সা নাক ফুলে গিয়েছে, চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। মন চাইছে মেয়েটাকে এখানেই খুন করে ফেলতে। সমস্ত রাগ জেদ সংমিশ্রণ করে আলভি ধমকে উঠল, ইউ বাস্টার্ড, ম্যানারলেস মেয়ে, তুমি জানো কার গায়ে হাত তুলেছ? এর পরিণতি কি হতে পারে?
মিষ্টি চোখের সামনে আলভিকে দেখে দমে গেল, কিন্তু সুমা মিষ্টিকে আড়াল করে এগিয়ে আসলো, কণ্ঠ আরো দ্বিগুণ চওড়া করে তানজিলের কলার চেপে ধরলো। আপনার মতো সেলিব্রিটি কিনা এই কুত্তার সাপোর্ট করছেছি। আর কিছু বলার সুযোগ পেল না সুমা। টান দিয়ে মিষ্টির হাতটা পেছন দিক থেকে মোচড়ে ধরলো আলভি। তুমি কাজটা একদম ঠিক করলে না, স্টুপিড। এর ফল তোমাকে ভোগ করতে হবে। মিষ্টি আলভিকে 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে বটে, কিন্তু 1 ইঞ্চিও টলাতে পারল না। আলভি বাঁকা হাসলো, তারপর সুমার দিকে রক্ত চোখে তাকালো আলভি। এই মেয়ে একদম তেজ দেখাবে না, গলা দিয়ে নিচে নামিয়ে কথা বলবে। আলভি ওয়াহিদ উঁচু গলার কথা বলা মেয়েদের একদম পছন্দ করে না। পরের বাক্যটি মিষ্টির দিকে তাকিয়ে বলল আলভি। মিষ্টি নিচের দিকেই তাকিয়ে আছে। এই পুরুষের চোখে চোখ রাখার ইচ্ছে তার নেই। তানজিল ঠোঁটের কোণের রক্ত বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুছতে মুছতে সুমার দিকে এগিয়ে গেল। এই কাকতারুয়া রূপ নেই 1 আনা, তেজ তো 16 আনা দেখাস। কোথায় পাস এত তেজ? তানজিলের কথায় সুমা আরেকটু পেতে গেল তানজিলের মুখের সামনে আঙ্গুল নাড়িয়ে চোখ দুটো বড় বড় করে বলল, লুচ্চার বাচ্চা, আমার সামনে আর পড়িস না। আজকে বেঁচে গেছিস, পরের বার সোজা জায়গা মতো দিব। তানজিল থতমত খেয়ে বলল, নেহাত তুই কাকতারুয়া, নইলে তোর বান্ধবীর আগে তোকেই বিছানায় নিতাম। দাঁত কেলিয়ে হাসলো তানজিল। সুমার আগে গিজ গিজ করতে করতে এগিয়ে যেতে নিলে মিষ্টি সুমার হাত জোর করে চেপে ধরে রাখলো। চলে আয় তানজিল, মেয়ে মানুষ যতই ফোঁসফোঁস করুক, দিন শেষে তার একমাত্র জায়গা হয় পুরুষের পায়ের নিচে, নয়তো বিছানায়। আলভি কথাটা বলতে বলতে তানজিলকে নিয়ে প্রস্থান করলো। আলভির যাওয়ার পানে তাকিয়ে মিষ্টি লঘু কণ্ঠে উচ্চারণ করলো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আলভি ওয়াহিদ। বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে সুমা। মিষ্টি রান্না করতে করতে বলল, তখন অত সিন ক্রিয়েট না করলেও পারতি। মিষ্টির কথায় সুমার মাথা গরম হয়ে গেল। ওই লুচ্চার বাচ্চা যে তোকে বিছানায় যাওয়ার অফার করেছিল সেটা কি? এসব কি ভাষা সুমা? ওরা খারাপ লোক, আমাদের উচিত ওদেরকে এড়িয়ে চলা। কুকুরের কাজ তো কুকুর করবেই, তাই বলে কি আমরাও কি একই কাজ করব? তাহলে কুকুর আর আমাদের মাঝে তফাৎ কি থাকলো বল? তোর নেতিবাচক কথা তুই তোর কাছে রাখ, আমাকে বলতে আসিস না। আমি শুধু একটাই কথা জানি, যেমন কুকুর ঠিক তেমনি মুগুর হতে হয়। মিষ্টি আর তর্কে জড়ালো না। সুমা বরাবরই বেপরোয়া টাইপের, কোনো কিছুতে ভয় পায় না, অথচ মিষ্টি সব কিছুই এড়িয়ে যায়। ঝামেলায় জড়াতে ভয় পায়, নিজের সাথে হওয়া অন্যায়েরও প্রতিবাদ করতে পারে না। চুপচাপ নীরবে সহ্য করে আর চোখের পানি ফেলে। যেই ব্যাপারটা সুমার একদম ভালো লাগে না। তাড়াতাড়ি খেয়ে ঘুমা, কাল ভার্সিটি আছে, ভুলে গেছিস? মিষ্টি বিছানায় শুয়ে এদিক সেদিক গড়াগড়ি করছে, কিন্তু চোখে ঘুম ধরছে না। তাই নিঃশব্দে উঠে বসলো। মিষ্টি একবার পাশ ফিরে সুমার দিকে তাকালো, তারপর বিছানা থেকে নেমে নিজের পার্সোনাল ড্রয়ারটা খুলে একটা খাম বের করলো। খামের মধ্যে থেকে একটি রুমাল আর একটা কলম বের করলো আর ছোট একটা চিঠি বের করলো। চিঠিটা খুলে মিষ্টি ঠোঁট কামড়ে হাসলো। 2 ঠোঁটের মিলন ঘটিয়ে ছোট ছোট
অগোছালো হাতের লেখাগুলো উচ্চারণ করলো। আলভির বউ মিষ্টি, মিষ্টির ঠোঁটের হাসি আরেকটু গাঢ় হলো, হারিয়ে গেল অতীতে। অতীত মাঝখানে আর একদিন আছে, তারপর জিএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। 5 বান্ধবী পুরোদমে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর এদিকে আলভি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। পরীক্ষার টেনশন মুক্ত সে। 1 সপ্তাহ কেটে যাওয়ার পর পরীক্ষার কেন্দ্রে দেখা হলো সবার। 5 বান্ধবীর হাতেই বই। জীবনের যত পড়া আছে সব আজকেই পড়ে উদ্ধার করে ফেলবে। মনে মনে এমন মনে হচ্ছে। গুনগুন করে পড়তে পড়তেই মিষ্টির চোখ যায় আলভির দিকে। কিরে হাবা গোবা, প্রিপারেশন কেমন? আমার পড়া লাগে না, আমি জানি পরীক্ষায় কি আসবে। গা ঝাড়া উত্তর দেয় আলভি। কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো মিষ্টি। আরে আমার ফুফাতো ভাই তানজিলও আমাকে শর্ট সাজেশন দিয়েছে, ওইখান থেকে কমন আসবেই। আমাকে দিবি? তোর ফোন নাম্বার দে, আমি পাঠিয়ে দিব। তুই ফোন চালাস? ভাইয়া দিয়েছে। তুই বাহির থেকে হাবাগোবা হলেও কি হবে? তুই ভাই অনেক চালাক, তোর কাছে আমার হাবা থাকতেই ভাল লাগে। তারপর থেকে শুরু হয়ে গেল তাদের ফোনে কথা বলা। বেশি কিছু বলতো না। কেমন আছিস, পড়তেছিস কি না, এই সবই বলা হতো। একদিন হুট করেই আলভি বলল আগামীকাল তার জন্মদিন, গিফটও চেয়ে বসলো। মিষ্টিও শর্ত হিসেবে বলল, তুই সব সময় টি শার্ট বা গেঞ্জি পরিস, একদম বাচ্চা লাগে, কাল শার্ট পরে আসিস। আলভি ছোট করে বলল আচ্ছা। পরের দিন আলভি সত্যিই শার্ট পরে আসলো। অন্য দিনের তুলনায় কিছুটা সুন্দর পরিপাটি লাগছে দেখতে। আলভিকে স্কুলের তেমন কেউই পছন্দ করতো না, শুধুমাত্র মিষ্টির কাছেই মনে হতো আলভি সবার থেকে সুন্দর। শুধু মিষ্টির সুন্দরতম চোখ জোড়াই দেখতে পেত আলভি কতটা সুন্দর। যখন সহপাঠীরা আলভিকে নিয়ে হাসতো, মজা নিত, মিষ্টির খুব খারাপ লাগতো। এই খারাপ লাগার কি নাম দেবে মিষ্টির জানা নেই। কিরে, শার্ট পরে কেমন লাগছে বলবি না? তুই আজ থেকে শার্ট পরিস। এমন সময় মারিয়া, মিম, লিজা, সুস্মি উপস্থিত হলো সেখানে। সবাই চিল্লিয়ে একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে আলভি। আলভি খুশি হওয়ার বদলে মন খারাপ করে ফেলল, কিন্তু বুঝতে দিল না। মুখে হাসি টেনে চুপ করে থাকলো। মিষ্টি আর চোখে ঠিকই বুঝতে পারলো 4 বান্ধবী চকলেট সহ হাবিজাবি গিফট করলো আলভিকে। যেহেতু তারা স্টুডেন্টের চেয়ে বেশি সামর্থ্য তাদের নেই। তুই কিছু দিবি না মিষ্টি? মারিয়া চট করেই মিষ্টিকে জিজ্ঞেস করলো। মিষ্টি ফাইল থেকে একটা কলম বের করে আলভির সামনে ধরে বলল, এই নে হাবাগোবা, হুজুরের কাছ থেকে ফু দিয়ে এনেছি। এই কলম দিয়া লিখলে গোল্ডেন পাবি। পরীক্ষা শেষ করে বের হয়ে দেখে আলভি দাঁড়িয়ে আছে। অপেক্ষা করছিলি? আলভি কিছু বলল না। জানালা দিয়ে দেখলাম কত আগে বেরিয়েছিস, অপেক্ষা না করে চলে গেলে কি হতো? আচ্ছা যাচ্ছি। আলভি ছোট করে বলেই হাঁটা শুরু করলো। পেছন থেকে মিষ্টি আবার হাতটা টেনে ধরলো। আলভি এক অজানা অনুভূতিতে দগ্ধ হতে শুরু করলো। বুকের মধ্যে শিরশির অনুভূতির টের পেল। কণ্ঠনালী থেকে উচ্চারণ করলো, তুই কেন বুঝিস না মিষ্টি? তোর স্পর্শ আমার সব কিছু এলোমেলো করে দেয়। আলভির বলা বাক্যটি মিষ্টির
মনে ভালো লাগায় ভরিয়ে দিল। এই ছোট্ট হৃদয়ে যেন বসন্তের ফুল ফুটল, শান্ত শীতল কর্ণকুহরে যেন কোকিলের গান শুনতে পেল। এত এত ভালো লাগার বিনিময় হলো শুধু নীরবতা দিয়েই। ধর। মিষ্টি একটি রুমাল আর আলভির হাতের দিকে বাড়িয়ে দিল। আলভি রুমালটা হাতে নিয়ে খুলে দেখল রুমালের এক কোণে খুব সুন্দর করে সুতা দিয়ে লেখা আছে মিষ্টি। আলভির হাসি প্রশস্ত হলো। চুপচাপ দুজনেই বাড়ির পথ ধরে এগুতে লাগলো। বর্তমান। এই মিষ্টি ওঠ। কাল আমাকে তাড়াতাড়ি উঠতে হবে বলে নিজেই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সুমার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল মিষ্টির। চোখ কষলে বলল, অনেক দেরি হয়ে গেল তাই না? সর, তাড়াতাড়ি রেডি হতে হবে। দুজনে রেডি হয়ে ক্যাম্পাসে ঢুকেই বিরক্তিতে চোখ মুখ চুলকালো। সিনিয়র একটা ছেলে একটা মেয়ের সাথে অশ্লীল শব্দাচয়ন করছে, মাঝে মাঝে গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছে। সুমা আর সহ্য করতে পারল না। পায়ের জুতা খুলে হাতে নিয়ে ছেলেটাকে মারা শুরু করলো। মিষ্টি ধরে থামানোর চেষ্টা করছে, কিন্তু সুমা থামছে না। হঠাৎ পেছন থেকে পুরুষালী শক্ত হাত সুমার হাত ধরে ফেলল। কোন শুয়োরের বাচ্চা আমার হাত ধরলো? বলতে বলতে পেছনে ফিরে সুমা চমকালো, দাঁতে দাঁত পিষে বলল, এ তো দেখি শুয়োরের বাচ্চা না, লুচ্চার বাচ্চা গায়ে পড়তে আসছে। আরও কিছু বলতে যাবে, মিষ্টি সুমার মুখ চেপে ধরল। প্লিজ বোন, ভয় করছে আমার। ভার্সিটিতে কোনো ঝামেলা করিস না। সুমার ফিসফিস করে বলল, আমার বালের ভয় তোর। সুমার এমন কথা শুনে মিষ্টি দমে গেল। তানজিল সুমার হাতটাকে ঝাড়ি মেরে ফেলে দিল। কাকতারুয়ার বাচ্চা, থাপড়িয়ে তেজ কমিয়ে দেব একদম। সুমার আগে গজগজ করতে করতে তেরে আসে, গাল এগিয়ে দেয়। দে দে না থাপ্পড়, তোর কলিজা কত বড় আমিও দেখি। এত তারা কিসের? আজ থেকে এইখানেই তো আছি। যেদিন প্রয়োজন পড়বে সেদিন ঠিকই থাপ্পড় বসিয়ে দাঁত ফেলে দিব। এমনিতেই তো কালাভূত, ওই সাদা দাঁত হারিয়ে কিসের অহংকার করিস দেখব। বলতে বলতে লাল শার্ট চোখ মিষ্টির দিকে তাকালো তানজিল। তারপর এগিয়ে গিয়ে কপালের উপর পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। মিষ্টি ঘৃণায় চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে লাভ নেই রূপবতী কন্যা, আজ থেকে আমাদের প্রতিদিন দেখতে হবে। মিষ্টি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মানে আজ থেকে আমরা এই ভার্সিটিতে পড়ব। কথাটি বলতে বলতে এলোমেলো পায়ে এগিয়ে আসলো আলভি। মিষ্টি কি বলে মাথা তুলে তাকালো সামনে দাঁড়ানো সুপুরুষটির দিকে। গায়ে সাদা শার্টের উপর কালো ব্লেজার, কালো প্যান্ট, চোখে সিকেলের চশমার বদলে ব্র্যান্ডের কালো সানগ্লাস, হাতে খুব দামি একটি ঘড়ি শোভা পাচ্ছে। মাথা ভরা ঘন সিল্কি চুল, নিঃসন্দেহে সুপুরুষ বলা যায় তাকে। এত বছর পরে মানুষটাকে দু চোখ ভরে দেখলো মিষ্টি। ওষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁক করে বিড়বিড় করলো, এত পরিবর্তন। এই সুমা তোদের প্রিন্সিপাল তার কক্ষে ডাকছে। রাজীব কথাটি জানিয়েই নিজ কাজে চলে গেল। সুমা আর মিষ্টি দুজনেই একটু ভয় পেল। গতকালের বিষয়টা নিয়ে প্রিন্সিপাল কিছু বলবে না তো?
ভয়ে ভয়ে দুজনেই প্রিন্সিপালের কক্ষের সামনে উপস্থিত হলো। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকবার চমকালো প্রিন্সিপালের সামনে একটি চেয়ারে একজন পুলিশ অফিসার বসে আছে, আরো দুটো চেয়ারে বসে আছে তানজিল আর আলভি। মিষ্টি পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেল। সুমা সাহস করে প্রিন্সিপালের উদ্দেশ্যে বলল, আমাদের ডেকেছিলেন স্যার? হ্যাঁ, এদিকে আসো। উনি পুলিশ অফিসার রাজীব, যা জিজ্ঞেস করবে সঠিক উত্তর দিবে। সুমা এক নজর সবার দিকে তাকাতেই মেজাজ গরম হয়ে গেল। তানজিল ঠোঁট কামড়ে মিষ্টিকে বাজেভাবে দেখছে, মন চাইছে চোখ দুটো উপড়ে ফেলতে। পুলিশের ভয়ে সেই ইচ্ছেটা মাটি চাপা দিতে হলো। কালকে রাকিবের সাথে তোমাদের ঠিক কি কি নিয়ে ঝামেলা হয়েছিল? সুমা নির্ভয়ে শান্ত স্বরে সবকিছু বিশ্লেষণ করলো। আচ্ছা, তোমরা যেতে পারো, দরকার হলে আবার ডেকে নিব। মিষ্টি সুমাকে টেনে তাড়াতাড়ি কক্ষ থেকে বের হতে গেল, কিন্তু সুমা মিষ্টিকে আটকে দিয়ে আবার পেছন ফিরে তাকালো। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। অবশ্যই বলো। আমাদেরকে এত কিছু জিজ্ঞেস করার মূল কারণটা কি জানতে পারি? রাজীব বড় করে নিঃশ্বাস ফেলল। তোমরা কালকে যেই ছেলেটার সাথে ঝামেলা করেছো, আই মিন রাকিব, তাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারেই গায়েব হয়ে গিয়েছে। ও আমাদেরকে অযথা সন্দেহ করে সময় নষ্ট করবেন না, অনেকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন। বলেই মিষ্টির হাত ধরে হনহন করে বেরিয়ে গেল সুমা। বাহিরে বের হতে হতে মিষ্টি আরেকটিবার পেছন ফিরে তাকালো, আবারও বিড়বিড় করে বলল, পাপ তার বাপকেও ছাড়ে না, তোমরা তো নিতান্তই তুচ্ছজীব। লাইব্রেরিতে বসে বই পড়ছে মিষ্টি, হঠাৎ সিগারেটের কড়া গন্ধ নাকে এসে ঠেকলো। বিরক্তিতে চোখ মুখ কুচকালো। ধোয়ার উৎস খুঁজতে গিয়ে চোখ ভরে এলো অথই জলে। চোখের সামনে আলভি এবং অন্য একটি মেয়ে খুব ঘনিষ্ঠতম মুহূর্ত কাটাচ্ছে। এ যে পৃথিবীর জঘন্যতম মুহূর্ত। যেই বুকে একসময় তার স্থান ছিল, সেই বুকে অন্য নারীর স্পর্শ যে মিষ্টির কোমল মন কেঁপে কেঁপে ওঠে। জিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারা নবম শ্রেণীতে ভর্তি হয়। তখন বর্ষাকাল, আকাশের অবস্থা ভালো না। মেঘের কালো চাদরে নীল আকাশ ঢেকে গিয়েছে। ভর দুপুরে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। চারপাশের প্রকৃতি জানান দিচ্ছে ঝড় আসবে। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। ছুটি দিয়ে সবাই ছুটেছে বাড়ির পথে। পাঁচ বান্ধবীও ঝড়ের আগের শান্ত প্রকৃতিটাকে উপভোগ করতে করতে হাঁটছে। অদৃশ্য বৃষ্টিতে ভিজবে হলো, তাই কিছুক্ষণের মধ্যেই আকাশ কাঁপিয়ে ঝড় শুরু হলো। তীব্র বাতাসে এলোমেলো করে দিতে লাগলো সবকিছু। ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমে ভিজিয়ে দিল তাদের গা। হঠাৎ মিষ্টি মাথার উপর ছাউনি অনুভব করলো। খুব কাছ থেকে কারো গাঢ় নিঃশ্বাসের শব্দ পেল। পাগল হয়ে গিয়েছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধলে কি করবি? একটি বড় কচু পাতা মিষ্টির মাথায় ধরে কড়া গলায় বলে উঠল আলভি। পাতার কিছু অংশ নিজের মাথায়, কিছু অংশ মিষ্টির মাথায় দেওয়া। সাথে সাথে মারিয়া, মিম, লিজা, সুস্মি ঠোঁট টিপে হাসছে। কিরে আলভি, আমরাও তো ভিজে যাচ্ছি,
নাকি আমাদের জন্য মায়া হয় না? মারিয়ার কথায় সবাই মিলে হো হো করে হেসে উঠল। মারিয়ার কথার বিনিময়ে আলভি এক হাতে মাথা চুলকে ফুলকা হাসল। বৃষ্টিময় সময়ে শুনশান নিরিবিলি মুঠোপথ ধরে কচু গাছের পাতা মাথায় দিয়ে হাঁটছে একজোড়া কিশোর কিশোরী, অথচ দুজনই ভিজে একাকার। এ যেন ফ্রেমে বন্দি করে রাখার মতো দৃশ্য। মিষ্টির মনের মধ্যে অজানা অনুভূতিরা উকিঝুঁকি দিচ্ছে। রঙিন প্রজাপতির মিলন মেলা বসেছে, অবাধ্য ইচ্ছেরা ডানা ঝাপটাচ্ছে। আলভির এত কাছে নিজেকে আবিষ্কার করে হাঁসফাঁস লাগছে খুব। বিপরীত লিঙ্গের আলভিরও ঠিক একই অবস্থা। অবাধ্য ইচ্ছেগুলোকে মুক্ত করে দেওয়ার ইচ্ছে করছে তার। এই কোমল তুলতুলে হাতটি ধরে এই পথ পাড়ি দেওয়ার ইচ্ছে হচ্ছে তার। বৃষ্টিময় সুন্দর মেয়েটাকে আরেকটু রঙিন করার ইচ্ছে জাগলো তার। হুট করেই মনের মধ্যে অবাধ্য ইচ্ছেটাকে একটু প্রশ্রয় দিল। কাপা হাতের আঙ্গুলিগুলো খুব যত্ন করে মিলিয়ে নিল মিষ্টির আঙ্গুলের ভাঁজে। আকম্বিক স্পর্শে মিষ্টির বুকে শিহরণ বয়ে গেল। নীরবে চোখ বন্ধ করে ফেলল, বিসর্জন দিল এক ফোঁটা অশ্রু। এই মেয়ে, থাপ্পড় চিনো? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? কর্কশ কণ্ঠে ধমকে উঠল জেসি। মিষ্টি হেসকি তুলে কেঁদে উঠল। মিষ্টির কান্নায় আলভি তৃপ্তির ঢেকুর তুলল। বুঝলে জেসি, সেদিন সতী সাবিত্র সেজে আমাকে প্রত্যাখ্যান করেছে, আর এখন আমার পেছন পেছন ঘুরছে একটা চান্স পাওয়ার জন্য। বলেই আলভি উচ্চস্বরে হেসে উঠল। তা যা বলেছ আলভি, এসব দুটাকার মেয়েদের আমার চেনা আছে। কিভাবে বড়লোক ছেলেদের গলায় ঝুলে পড়বে সেই ধান্দায় থাকে। অপমানে মিষ্টির কান ঝা ঝা করে উঠল। বন্ধ কর আলভি প্লিজ, আমি নিতে পারছি না। তোর তো এতটা বদলে যাওয়ার কথা ছিল না। মিষ্টির অবান্তর কথায় আলভি ভ্রু কুঁচকাল, তাচ্ছিল্যের স্বরে বলল, ইউ আর ম্যাড। তোমার সাথে কি আমার কখনো তুই তুকারের সম্পর্ক ছিল? সিম্প্যাথি পাওয়ার জন্য নাটক করা হচ্ছে। কষ্টে মিষ্টির কণ্ঠরোধ হয়ে আসলো। কোনো রকম বাক্য ব্যয় না করেই দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যেতে যেতে মিহি কণ্ঠে উচ্চারণ করল, আমার চোখের পানির মূল্য চোকাতে হবে তোমার আলভি ওয়াহিদ। ক্লাস শেষ করে সুমা এবং মিষ্টি বের হয়ে আসছে তাদের পেছন থেকে। বের হলো আলভি আর তানজিল। মিষ্টিকে একটু হেনস্থা করার উদ্দেশ্য নিয়ে আলভি তানজিলকে চোখের ইশারা দিল। তানজিল কথা মতো সামনে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে আলভি মিষ্টিকে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে মিষ্টি তানজিলের গায়ে গিয়ে পড়ল। মনে মনে ঠিক যেটা চেয়েছিল সেটাই হলো। তানজিল তার পেশিবহুল হাত দিয়ে মিষ্টির নরম কোমর আঁকড়ে ধরল। দাঁতক পাটি বের করে বিশ্রী হাসি দিয়ে বলল, আরে আরে, এ দেখি শিকার নিজে থেকেই আমার জালে ধরা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিজের নোংরা হাতের স্পর্শ লেপ্টে দিতে শুরু করলো মিষ্টির শরীরে। আলভি এগিয়ে এসে বলল, কি মেয়ে, আমি পাত্তা দিলাম না বলে সোজা আমার ভাইয়ের বুকে আছড়ে পড়ার চেষ্টা করছো? সরি টু সে, তোমার মতো মেয়েকে এক রাতের বিছানার সঙ্গী করা যায়
জীবন সঙ্গী নয়। কথাটি বলে দম নেওয়ার সুযোগ পেল না আলভি। তার আগেই মিষ্টি একদলা থুতু ছুঁড়ে মারল আলভির মুখে। সুমা এসে কামড় বসিয়ে দিল তানজিলের হাতে। এক ঝটকায় মিষ্টিকে ছেড়ে দিয়ে সুমার চুল ধরে চিল্লাতে লাগলো, ছাড় কুত্তা, ছাড় বলছি, দাঁত ফেলে দিব বলছি, বলে প্রতিশোধ নিচ্ছিস। সুমা তবুও ছাড়ল না, ধারালো দাঁতের কামড় এখনো বসিয়ে রেখেছে হাতে। তানজিল এক হাতে সুমার চুল টেনে ছিঁড়ে ফেলেছে আর বলছে, বইনামার মা আমার ছাড় বলতাছে, গোস্ত আলগা হইয়া যাইতাছে। পুরো ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে তাদের চুলোচুলি লড়াই দেখছে আর মজা নিচ্ছে। কেউ হাতের তালি দিচ্ছে, কেউ কেউ শীষ বাজিয়ে চিয়ার্স করছে। মিষ্টি সুমাকে টেনে ছাড়িয়ে নিল। এদিকে আলভি একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এই মেয়ের এত সাহস! আলভি ঠিক নিতে পারছে না। অগ্নি চোখে তাকিয়ে আছে মিষ্টির দিকে, যেন আজ চোখের আগুনেই পুড়িয়ে মারবে মিষ্টিকে। মিষ্টি শান্ত চাহনি নিয়ে আলভির সামনে এসে দাঁড়ালো, মুখে বিদ্রুপের হাসি টেনে ঠাস ঠাস করে দুগালে দুটো চড় বসিয়ে দিল। শোরগোল পূর্ণ মাঠ নিস্তব্ধতায় ছেয়ে গেল। সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। একটা সামান্য মেয়ে কিনা আলবি ওয়াহিদের গায়ে হাত তুলল। যেই আলবি ওয়াহিদ প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ, যাকে একটু চোখের দেখা দেখার জন্য কত মেয়ের হাহাকার, সেই সরকারের গায়ে হাত তুলল এই মেয়ে। পেছন থেকে মিষ্টির হাত মুচড়ে ধরল জেসি। কর্কশ কণ্ঠে কিছু বলতেই যাবে, আলভি হাত উঁচিয়ে বাধা দিল। জেসি আলভির চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে পিছিয়ে গেল। পিছিল না শুধু মিষ্টি, বরং আরেক পা এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে শুধালো, সব ভুলে যাওয়ার এত নিখুঁত অভিনয় কি করে করিস? ঝড় আসার আগে পরিবেশ যেমন গুমট মেরে যায়, ঠিক তেমনভাবেই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আলভি। মিষ্টির কথাগুলোর হিসেব মিলাতে ব্যস্ত সে। সুমা চরম পর্যায়ে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে মিষ্টির দিকে তাকিয়ে। বিস্মিত হওয়ার কথা, মিষ্টির এমন ভয়ঙ্কর রূপের সাথে সে পূর্ব পরিচিত নয়। বারান্দার ইজি চেয়ারে হেলান দিয়ে বসে একের পর এক সিগারেট ধরাচ্ছে আলভি। গিটারের টুংটাং শব্দে আর গানের সুরের সাথে সব রাগ উপড়ে ফেলার চেষ্টা করছে। ছায়াহীন শহরে আলোয় আমি আমাকে হারিয়েছি, হেসেছে শুধুই নিয়তি, হারিয়েছি আমি সব। অশ্রুহীন চোখ নীরবে গোপনে কাঁদে, কৃত্রিম হাসির আড়ালে নিজেকে লুকিয়ে। হঠাৎ চোখ মেলে দেখি আজ আমি একা, হয়তো এ স্বপ্নই খেলে যেন সবই মন ঘোরা। চারপাশে শুধু শুনি হাহাকার, চাপা চিৎকার, হয়তো সবই সত্যি, হয়তো এরূপ বঞ্চনার। আর কত আক্ষেপ, একাকিত্ব, শূন্যতা, বিভ্রান্ত দু চোখ চেপে ধরে বিষণ্ণতা, অর্থের দৈন্যতা, স্বপ্নের পথে বাধা, হীনমন্য হয়ে থাকা আর বাড়ে হতাশা। হাসছে নিয়তি, কাঁদছে আমি, হচ্ছে আশা ভঙ্গ, স্বপ্ন ভাঙছে, কষ্ট বাড়ছে, করেছি মাথা নত, নত শিরে ছুটছি পায়, খুঁজে সুখ কোথায়, অতল জলে ডুবে মরছি, খুঁজেছি জীবন দাবায়। সুখ আমার কাছে এসে দুঃখিত বলে ফিরে যায়,
কাউকে আপন করে নিলেই সে ছেড়ে চলে যায়, নিয়ে যায় সুখ হাসি, রেখে যায় স্মৃতি। আমি তা আঁকড়ে ধরে কান্না নিয়ে বাঁচি। আজ পৃথিবীতে দেওয়ার মতো কিছুই নেই আমার। চলে যাচ্ছি, ফিরে আসবো না, শোনাবো না কষ্টের গান। এই নিয়ে 4 প্যাকেট শেষ হয়েছে ভাই, বন্ধ কর। তানজিল বিরক্ত কণ্ঠে বলে উঠল। আলভি প্রত্যুত্তরে জিজ্ঞেস করলো কয়টা বাজে। তানজিল হাত ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, সন্ধ্যা 7টা বাজে। মাহিদা মেয়েটা 8টা বাজে টিউশন পড়া শেষ করে বের হয়। তুই কিভাবে জানলে? তানজিল সন্দেহের দৃষ্টিতে তাকালো। আলভি উত্তর দিল না, শুধু মুচকি হাসলো। ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি বের কর। কোথায় যাবে? গেলে চল, নইলে বসে থাক। বলেই রুম থেকে বেরিয়ে গেল আলভি। পেছন পেছন দৌড়াতে দৌড়াতে বেরোলো তানজিল। হাত পা মুখ বাঁধা অবস্থায় মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে মিষ্টি। লম্বা চুলের বেনুনি লুটিয়ে আছে ফ্লোরে। মুখের ওপর পড়ে আছে কিছু অগোছালো চুল। ঘন ভেজা পাপড়ি ভাঁজ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। ঠোঁটের নিচের টোলটা সৌন্দর্য যেন বাড়িয়ে তুলছে। আলভি এই প্রথম মিষ্টিকে পরখ করে দেখছে। মেয়েটা সত্যিই সুন্দরী, এক কথায় যাকে বলে অস্পরা। যতই সুন্দরী হোক না কেন, কোনো মেয়ের প্রতি তার ইন্টারেস্টিং নেই ভেবেই মুখ বাঁকালো আলভি। দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। তানজিলের উদ্দেশ্যে বলল, যা, আজকের রাতের জন্য এই মেয়ে তোর, যা ইচ্ছে করে নে। তানজিল আলভিকে জড়িয়ে ধরল, তারপর বলল, সাবধানে বাড়ি চলে যা। না, আজ আর বাড়ি যাব না, ফ্ল্যাটে যাব, একা থাকার প্রয়োজন। স্কুলে টিফিন টাইমের সময় হয়েছে। শার্ট কলারের স্কুল ড্রেসের ভিতরে বুকের উপরিভাগের কিছু অংশ খুব চুলকাচ্ছে। ক্লাসের সবার সামনে লজ্জায় চুলকাতে না পেরে নিষ্পিস করছে মিষ্টি। ক্লাস থেকে বেরিয়ে হাঁটা ধরলো কমন রুমের দিকে। উকি দিয়ে দেখলো কেউ নেই। নিশ্চিন্তে দরজা চাপিয়ে বসে জামার বোতামগুলো একটি একটি করে খুলে ফেললো। আরামসে বসে বসে চুলকাতে লাগলো। ঠিক এমন সময় টেবিলের নিচ থেকে মাথা উঠিয়ে আলভি বলল, কিরে তুই, কখন এ? আর কোনো শব্দ বের করলো না। কণ্ঠনালী থেকে হা হয়ে চেয়ে রইল মিষ্টির দিকে। মিষ্টি থতমত খেয়ে দাঁড়িয়ে গেল, লজ্জায় পেছন ঘুরে গেল। হৃৎপিণ্ডটা ক্রমাগত লাফাতে শুরু করলো। লজ্জায় হাঁসফাঁস করতে করতে বোতামগুলো তাড়াতাড়ি আটকাতে লাগলো। অথচ আলভির ঘোর কাটল না। চোখের সামনে এখনো ভেসে বেড়াচ্ছে উদীয়মান উন্মুক্ত ফর্সা বুক ও গলার মধ্যমান কিছু অংশ। আলভি কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, তোর বুকে মাথা রেখে এই মনের অস্থিরতা কমানোর সুযোগ দিবি মিষ্টি? আলভির কণ্ঠ শুনে মিষ্টি লজ্জায় মিয়ে গেল। মিহি কণ্ঠে উচ্চারণ করল, তোর বাপ শুনলে কল্লাটা পালাইয়া দিবে ভাই। আলভি থমথমে হয়ে বলল, দিলি তো রোমান্টিক মুড নষ্ট করে। বালের রোমান্টিক বলেই মিষ্টি খিলখিল করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আবার ভেতরে উকি দিয়ে বলল, এই শোন, কাল আম পেড়ে রাখিস, তোদের বাড়ি যাব। মিষ্টির সম্মতি পেয়ে আলভির চোখ খুশিতে জ্বলজ্বল করে উঠল। সোফায় বসে মদ গিলছে তানজিল।
বিছানায় এলোমেলোভাবে ঘুমাচ্ছে মিষ্টি। এখন আর হাত পা বাঁধা নেই। তানজিল মদ খাওয়া শেষ করে ডুলতে ডুলতে খাটের উপর গিয়ে ওঠে। কিছুক্ষণ কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকে মিষ্টির দিকে। নেশায় বোধ হয়ে টলমলে হাতে শার্টের বোতামগুলো খুলে ফেলে। উদম গায়ে চেপে ধরে মিষ্টির ছোট দেহখানা। মুখ ডুবিয়ে দেয় মিষ্টির ঘাড়ে। হায়নার মতো কামড় বসিয়ে দেয় মিষ্টির গলায়। ব্যথায় মিষ্টি গুংড়িয়ে ওঠে নিজের গোংরানির শব্দেই। নিস্তেজ ওষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে যায়। শরীরের উপর বিচরণ করা নেশায় বধ হয়ে যাওয়া মানুষটাকে ধাক্কা দিয়ে সরাতে তার খুব বেশি বেগ পেতে হলো না। তানজিলের ছোঁয়ায় নিজের শরীরটাকে অপবিত্র হয়ে গেল ভেবেই গা গুলিয়ে এলো তার। টেবিলের ওপর থেকে মদের বোতলটা হাতে নিয়ে আঘাত করলো তানজিলের মাথায়। মুহূর্তেই রক্তে লাল হয়ে গেল সাদা ফ্লোর। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।